হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা যোগ গল্পের প্রশ্ন এবং শব্দার্থ নিয়ে এসেছি। তোমরা খেয়াল করো শব্দার্থগুলো। আমরা গত ক্লাসে যোগ গল্পটা পড়েছি, আজকে আমরা শব্দার্থ পড়ব আর বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলো সলভ দিয়ে দিব তোমাদের। দেখো, অজম অর্থ হচ্ছে হজম, আউশ ধান অর্থ হচ্ছে বর্ষাকালে পাকে এমন ধান, ওড়া অর্থ হচ্ছে আগাছা বিশেষ, উদরপূর্তি করা মানে পেট ভরে খাওয়া, এমবাই মানে এভাবে, কড়াই গন্ডাই মানে নিখুঁত হিসাব, কবরেজ মানে কবিরাজ। আঞ্চলিক ভাষায় লেখা এগুলো আর কি। কয়াল অর্থ ওজন করা যায় যার পেশা, ওজন করা যার পেশা। কাছা অর্থ হচ্ছে কাপড়ের যে অংশ পায়ের ফাঁক দিয়ে কোমরের পিছনে গোজা হয়। কাস্তে অর্থ বাঁকা দাঁতালো অস্ত্র। কঞ্চুম অর্থ হচ্ছে কোন সময়ে। কোষ্টা অর্থ পাটের আঁশ। গমস্তা অর্থ হচ্ছে জমিদারের কর্মচারী। জাগ দেওয়া অর্থ হচ্ছে পচানোর জন্য পানিতে ভিজিয়ে রাখা। টাংনা অর্থ হচ্ছে যাতে ঝুলিয়ে রাখা হয়। ডিব্বা অর্থ হচ্ছে কৌটা। ঢেলা শক্ত মাটির টুকরা। তেভাগা আইন মানে ফসলের 3/1 ভাগ জমির মালিক পাবে এমন আইন। দুর্মূল্য অর্থ হচ্ছে অত্যন্ত বেশি দাম। পাচন অর্থ তিতা স্বাদের তরল ঔষধ। বর্গ অর্থ হচ্ছে ফসলের ভাগ দেওয়ার শর্তে অন্যের জমি চাষ করার ব্যবস্থা। বাইনের সময় মানে চাষের উপযুক্ত সময়। বাইপাস করা মানে পাশ কাটিয়ে যাওয়া। বাছট অর্থ হচ্ছে বাছাই করা। বিঘাত মানে প্রায় 9 ইঞ্চি। বিলি ব্যবস্থা মানে ভাগ বাটোয়ারা করা। ভাগ চাষি হচ্ছে যে চাষি ফসলের ভাগ পাওয়ার শর্তে অন্যের জমি চাষ করে। মরশুম অর্থ হচ্ছে ঋতু। মালসা অর্থ হচ্ছে মাটির পাত্র বিশেষ। রয়নার তেল হচ্ছে রয়না গাছের বীজের তেল। রোম অর্থ হচ্ছে লোম। আর সাবার অর্থ হচ্ছে শেষ। তাহলে আমাদের যোগ গল্পটা কিন্তু আঞ্চলিক ভাষায় লেখা, এবং আঞ্চলিক ভাষায় আমাদের প্রমিত যে শব্দের অর্থগুলো হয় সেই প্রমিত শব্দের অর্থগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা এই অর্থগুলো ভালো করে শিখে ফেলবা। তাহলে আমরা এখন প্রশ্নে যাই। বলছে যে কৃষক ওসমানের জীবনের আনন্দ বেদনার কয়েকটি দিক তুলে ধরো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 10 বছরের তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে, এ ব্যাপারে তোমার মতামত কী? এর পরের প্রশ্ন হচ্ছে রক্ত চুষা খাইছে অজম করতে দিমু না যা থাকে কপালে, কে কেন বলেছে ব্যাখ্যা করো। যোগ গল্পে লেখক সমাজের কোন কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন? এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কি না সেটা আলোচনা করো। তাহলে আমাদের যোগ গল্পের প্রশ্ন এগুলো। এখন আমরা উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে কৃষক ওসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো। এখানে পর্যায়ক্রমে আমি উত্তরগুলো দিয়ে যাব। দ্বিতীয় যেটা দেখবা সেটা হচ্ছে 10 বছরের মেয়ে তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে, এটা নিয়ে। 3 নম্বর প্রশ্ন হবে রক্ত চুষা খাইছে। আর 4 নম্বর প্রশ্ন হবে যোগ গল্পের লেখক সমাজের কোন কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই, পরেরটা হবে দ্বিতীয় প্রশ্ন, তারপরটা তৃতীয় প্রশ্ন, তারপরটা চতুর্থ প্রশ্ন। বলতেছে আবু ইসাহাকের গল্প যোগ। এই যোগ গল্পে ওসমানের পরিবার এবং অন্যান্য বর্গা চাষিদের পরিবারের জীবন দারিদ্র্য এবং শোষণের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। মানে আবু ইসাহাকের যোগ গল্পে ওসমান বর্গা চাষির পরিবার এবং অন্যান্য চাষিদের পরিবারের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। তাদেরকে কিভাবে শোষণ করা হয়েছে সেটা তুলে ধরা হয়েছে। ওসমানের পরিবার দিনরাত কঠোর পরিশ্রম করেও 2 বেলা খাবারের ব্যবস্থা করতে ব্যর্থ হয়। তাদের জীবন শোষণ চক্রে বন্দী, যেখানে জমির মালিকরা তাদের শ্রমের অধিকাংশ ফসল নিয়ে নেয়। এই শোষণমুখী পরিস্থিতি ওসমানের পরিবারকে নিঃস্ব করে তুলেছে এবং তাদের জীবন দুর্দশাময় হয়ে উঠেছে। অন্যদিকে অন্যান্য ভাগ চাষি পরিবারও একইভাবে শোষিত হয়। তারা নিজেদের অবস্থা মেনে নিয়ে অসহায়ের মতো
বাঁচতে বাধ্য হয়। ওসমান এই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করে, যা তাদের জীবনকে কিছুটা ভিন্ন করে তোলে। কিন্তু সার্বিকভাবে সব ভাগচাষী পরিবারই এক দুর্বিষহ জীবনযাপন করে, যেখানে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং শোষণমুখী। তাহলে এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, তোতার মাত্র 10 বছর বয়সে তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে, যা শিশুদের জন্য অত্যন্ত কষ্টকর এবং অসহনীয়। এই বয়সে শিশুরা সাধারণত শিক্ষালাভ ও খেলাধুলার মধ্যে থাকে, কিন্তু তোতার মতো শিশুদের ক্ষেত্রে জীবনের কঠিন বাস্তবতা তাদের শৈশব কেড়ে নেয়। এটা স্পষ্ট যে তোতা তার পিতার মতোই শোষণের শিকার। এই পরিস্থিতি শিশুশ্রমের একটি উদাহরণ, যা সমাজে প্রচলিত দারিদ্র্যের কারণে ঘটে। যদিও ওসমান তার ছেলের জন্য ভালো কিছু চায়, তবু পরিস্থিতির কারণে তাকে কাজে লাগাতে বাধ্য হয়। এই ধরনের শিশুশ্রম তাদের ভবিষ্যতের সম্ভাবনাকে হ্রাস করে এবং তার শারীরিক ও মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা খুবই দুঃখজনক যে তোতার মতো শিশুদের শৈশব মাটির সঙ্গে মিশে যায়। সমাজের দায়িত্ব হলো এই ধরনের পরিস্থিতি থেকে শিশুদের রক্ষা করা এবং তাদের উপযুক্ত শিক্ষা ও শৈশব নিশ্চিত করা। এটা গেল 2 নম্বর প্রশ্ন। এরপর আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্নের উত্তর হচ্ছে, এই বাক্যটি সমাজে অবহেলিত শোষিত মানুষের প্রতিবাদী মনোভাবের প্রতিফলন। এই যে রক্ত চুষা খাইছে হজম করতে দিব না, এই প্রশ্নের উত্তর। এখানে রক্ত চুষা খাইছে বলতে বোঝানো হয়েছে যে কেউ বা কিছু মানুষ দীর্ঘদিন ধরে অন্যের ওপর শোষণ চালিয়েছে, তাদের শ্রম বা জীবনের রস নিংড়ে খেয়েছে। এই দীর্ঘ শোষণের পরেও তারা হজম করতে দিব না, অর্থাৎ তারা আর চুপচাপ বসে থাকবে না, যা থাকে কপালে হবে, তারা সংগ্রাম করবে। এই ধরনের বক্তব্য শোষিত মানুষের ক্রোধ এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছায় প্রকাশ পায়। এখানে বলতে চাওয়া হয়েছে, অনেক দিন ধরে নিঃশব্দে শোষণ সহ্য করার পর তারা আর শোষণের শিকার হতে চায় না এবং তারা যে কোনো মূল্যে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত। এটি শোষণের বিরুদ্ধে একটি তীব্র প্রতিবাদ এবং সংগ্রামের আহ্বান। তাহলে এটা গেল আমাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, লেখক সমাজের ইঙ্গিত কি? যোগে চন্দ্রবিন্দু হবে। যোগগল্পে লেখক সমাজের বিভিন্ন অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং মূর্খতার দিকে ইঙ্গিত করেছেন। গল্পে দেখা যায় যে সমাজের মানুষ অন্ধভাবে কোনো কিছু মেনে চলে এবং তাদের নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে না। এ ধরনের কুসংস্কারের ফলে মানুষ নিজেই ক্ষতির সম্মুখীন হয়। লেখক এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে শিক্ষা ও যৌক্তিক চিন্তাভাবনার অভাবে সমাজে বিপজ্জনক কুসংস্কারকে প্রাধান্য দেয়, যা সমাজের জন্য ক্ষতিকর। এটা হচ্ছে লেখকের ইঙ্গিত। এবার বাস্তব জীবনে কি সাদৃশ্য দেখব আমরা। এই গল্পের সঙ্গে বাস্তব জীবনের অনেক সাদৃশ্য দেখা যায়। অনেক সময় সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেখানে মানুষ অন্ধবিশ্বাসের কারণে ভুল পথে চলে যায় এবং নিজেকে এবং সমাজকে ক্ষতির মুখে ফেলে। বাস্তব জীবনে শিক্ষার অভাব, অন্ধবিশ্বাসের প্রভাব এবং মূর্খতার কারণে সমাজের অগ্রগতি ব্যাহত হয় এবং অনেক অযৌক্তিক কর্মকাণ্ড ঘটে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কিছু সমাজে এখনও কুসংস্কারের কারণে চিকিৎসা না করে ঝাড়ফুঁক এবং মন্ত্রতন্ত্রের মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করা হয়, যা বিপজ্জনক হতে পারে। এইভাবে গল্পের মূল বার্তাটি সমাজের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ক্ষতিকারক প্রভাবের দিক নির্দেশ করে, যা বাস্তব জীবনের জন্য প্রযোজ্য। তাহলে এই পর্যন্তই আমাদের প্রশ্নগুলো ছিল। প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম। পরবর্তীতে আবার অন্য ক্লাস নিয়ে চলে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।